আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তানভীর ফারুক। আজকে তোমাদের সাথে আইসিটি প্রশ্ন সমাধান করব 2025-26 সেশনের সাস্টের। আসলে মানবিক থেকে যখন তোমরা পরীক্ষা দাও, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আইসিটি একটা সেপারেট সাবজেক্ট হিসেবে তোমার ওখানে কিন্তু এমসিকিউগুলো আসে। আবার যারা বিভিন্ন আলাদা আলাদা ধরো সায়েন্স অথবা কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে মানবিকে আসো, তাদের জন্য কিন্তু অনেক মানবিকের যারা পরীক্ষা দেয় মানবিক ইউনিটে, তাদের থেকে কিন্তু তোমাদের জন্য বেশি আইসিটি আসে। সো আইসিটির জন্য সাস্টের এই কোশ্চেনটা একটা আইডিয়াল কোশ্চেন। কারণ কি, সাস্ট অনেক বছর ধরে তোমাকে আইসিটিকে ইনক্লুড করে রাখছে অ্যান্ড এটাকে ডেডিকেটেডলি একটা সেকশন তৈরি করে রাখছে। তো তুমি যদি সাস্টের আইসিটিগুলো ভালো মতো পারো, তাহলে তোমার যদি অন্যান্য ইউনিভার্সিটি ক্ষেত্রে যেখানে সাধারণ ভিতরে আইসিটি আসবে, ওগুলো তোমার পারার চান্স কি অনেক বেশি বেড়ে যাবে। চলো সাস্টের আইসিটি কোশ্চেনগুলো দেখে তুমি যাতে একটা প্যাটার্ন টাইপের একটা আইডিয়া পাও, এই কোশ্চেনটা সলভ করে আমাদের সেটা নিয়ে ধারণা থাকবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে দিছে যে বাংলাদেশে তৈরি প্রথম বাংলা সার্চ ইঞ্জিন কোনটি। এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাকে কিন্তু সাধারণ জ্ঞানের নলেজটাই অনেক বেশি লাগতেছে, তাই না? সো এটা হবে আনসারটা হবে পিপিলিকা। কারণ কি, পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। এটা আসলে যারা সাধারণ জ্ঞান পড়ছে তারা অনেকেই হয়তো বা জানো। বিজয় কি, বিজয় হচ্ছে বাংলাদেশের একটা কিবোর্ড। বাইডু কি, বাইডু হচ্ছে একটা চাইনিজ সার্চ ইঞ্জিন। আবার অব্র কি, অব্র এটা কি বাংলা কিবোর্ড, ফনেটিক কিবোর্ড। আচ্ছা, আর পিপিলিকার জন্য তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে পিপিলিকা কিন্তু অ্যাকচুয়ালি সাস থেকেই বানানো হয়েছিল সবার প্রথমে। সাসের এখানে একটা বেশ বড় ভূমিকা ছিল। সো ওরা নিজেদের সাথে রিলেটেবল এমসিকিউ কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, এখন আসো ব্লুটুথের ব্যাপ্তি কত। এটাও কিন্তু হচ্ছে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের একটা টিক। এটা কিন্তু একদম বোর্ডের টিক, এটা বোর্ডেও আসে। এটা কি, এটা 10 মিটার। আমরা যে এখন যে ব্লুটুথ ইয়ারফোন ইউজ করি, নেক ব্যান্ড ইউজ করি, এগুলো তুমি দেখবা যে এক রুম থেকে আরেক রুমে গেলে কাজ করে না। আবার এটা যখন তুমি প্যাকেটটা কিনো, প্যাকেটে লিখবা যে লেখা থাকে যে এই রেঞ্জটা হচ্ছে উইদিন 10 মিটার। সো এই ব্লুটুথের রেঞ্জটা কি অবশ্যই অনেক কম, অ্যান্ড এটা হচ্ছে কি 10 মিটার, তাই তো? আচ্ছা, এবার আসি যে এই যে একটা হেক্সাডেসিমাল কোড, এই কোডটা তোমার কোন রং নির্দেশ করে। এটা নিয়ে আমি কয়েকদিন একটা ডেডিকেটেড একটা রিল বানাইছি তোমাদেরকে এই হেক্সাডেসিমাল কোড অথবা 8 GB কালার কোডিং সিস্টেমটা বোঝাইতে। তাহলে এখন চলো ছোটভাবে যদি তোমাকে একটা ব্যাখ্যা করে দিতে চাই যে FF0000, ধরো এরকম করে তোমার কোডটা দেওয়া আছে, তাই না? কোডের এই প্রথম 3টা পার্ট, পরের 2টা পার্ট আর তারপরের 2টা পার্ট, এই প্রত্যেকটা 2টা পার্ট তোমার হচ্ছে বিভিন্ন কালার নির্দেশ করে। প্রথমটা ধরো তোমার RGBর আর অথবা রেড কালারকে নির্দেশ করে। পরেরটা কি তোমার RGBর জি অথবা গ্রিন কালারকে নির্দেশ করে। আর এই লাস্টেরটা কি RGBর বি অথবা ব্লু কালারকে নির্দেশ করে। তাহলে দেখো, এটা হচ্ছে রেড, এটা গ্রিন, এটা কি ব্লু। বুঝতে পারছো? RGB এটা তো সবাই জানো। ওকে, এখন FF আর 00 এইগুলোর থেকে তোমার আসবে, তোমার হচ্ছে এর ভিতরে আর কোনো নাম্বার দিবে না। FF মানে হচ্ছে একটা কালার যতটুকু থাকতে পারে তার 100% সেখানে আছে। আর 00 মানে হচ্ছে একটা কালার যতটুকু থাকতে পারে তার একটুও নাই অথবা 0% আছে। তার মানে কি, এই কালারটা দেখো, এই যে কালারটা আছে তোমার এখানে গ্রিন একটুও নাই, ব্লু একটুও নাই, শুধুমাত্র রেড আছে। তার মানে এই কালারটা অ্যাকচুয়ালি কি হবে, এই কালারটা রেড হবে, তাই না? সো এখানে আনসারটা কি, এখানে আনসারটা হচ্ছে রেড। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস ভাবতে পারো যে যদি তোমাদেরকে এরকম কিছুটা দিত যে 000000, তার মানে এটা কোন কালার হইতো? এটা সাদা কালার হইতো, কারণ এখানে কোনো ধরনের কালারই নেই সাদা। আসলে এটা কালো কালার হইতো, সরি, এটা কালো কালার হইতো। কি হইতো? কালো অথবা ব্ল্যাক, কারণ এখানে কি কোনো ধরনের কালার নাই। আর সাদা কালার কোনটা হইতো? সাদা কালার হইতো যখন সব কালারই সমান পরিমাণে অথবা 100% বা হাইয়েস্ট পরিমাণে আছে, সেটাকে হয়তো তোমার কি সাদা কালার বা হোয়াইট। কারণ কি সাদা কালারের ভিতরে সব ধরনের রং থাকে। ওকে, আর অন্যপ্রত বুঝতে পারতো 00FF00 হলে সেটা তোমার গ্রিন কালার হইতো, 00000FF হলে লাস্টে যদি FF থাকতো শুধু, তাহলে কি সেটা ব্লু কালার হইতো। আর যদি কখনো তুমি এরকম কিছু একটা পেয়ে যাও যে FF00FF, ইন দ্যাট কেস কি বুঝাই বলে দিই যে এটা আছে ধরো 100% রেড আছে, আবার এই সমপরিমাণ তোমার হচ্ছে ব্লু আছে। তাহলে এই সমপরিমাণ রেড আর ব্লু মিশে তুমি অ্যাকচুয়ালি কোন কালারটা পাবা সেটা তোমাকে বোঝাবে। আমরা যারা আর্ট করো তোমরা দেখছো না যে বিভিন্ন ধরনের কালার মিশে তোমার নতুন একটা কালার তৈরি করা যায়। এরকম কোডটা কিন্তু আসলে কোনটা কতটুকু কালার মিশাচ্ছি এটাকে রিপ্রেজেন্ট করে। সো হেক্সাডেসিমাল কালার কোড নিয়ে যাদের একটু বেশি জানার ইচ্ছা আছে, আমার এই রিলটা দেখতে পারো। রিলটা দেখো তোমরা এখানে আর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একদম ফেসবুকে আপলোড দেওয়া আছে 8 GB কালার কোডিং কিভাবে সিস্টেম, 8 GB কালার কোডিং সিস্টেমটা কিভাবে শিখতে হয় এটার উপরে একটু চেক আউট করো। আচ্ছা, এরপরটা আসি যে কোন প্রোটোকলটি মেইল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। দেখো, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এই কিছু হচ্ছে তোমার টিপির বা ধরো এই যে লাস্টে যে পি প্রোটোকল, এটা কি, এটা প্রোটোকল। এই প্রোটোকলের কিছু পূর্ণরূপ আছে, এগুলো আসলে আমি সবসময় ক্লাসে করাই দিই। এটা হচ্ছে তোমার ধরো এই যে SMTP, এটার পূর্ণরূপটা হচ্ছে তোমার সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এরপরটা কি আছে HTTP মানে কি, এটা শুধু সবাই জানো যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর কি আছে TCP মানে কি,
টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। লাস্টেটা কি আছে? এফটিপি। এফটিপি মানে কি আমি এখানে লিখে দিই, চলো। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, তার মানে কি তুমি এখন প্রত্যেকটা পূর্ণরূপ জানলা, এখানে এর থেকেও বেশি এক্সট্রা পূর্ণরূপ আমার ক্লাস সেরে থাকে। তো এই দেখো তুমি যখন পূর্ণরূপগুলো জানবে তখন তুমি বুঝবা যে এসএমটিপিতে শুধুমাত্র তোমার মেইল ট্রান্সফারের বিষয়টা আছে, অন্য কোনোটাতে কিন্তু তোমার মেইল ট্রান্সফার নাই। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার, এটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো তোমার মেইল ট্রান্সফার জন্য কোনটা ব্যবহৃত হয়? অবশ্যই তোমার এটাই হচ্ছে কি আনসার, এসএমটিপি। ওকে, সো এই পূর্ণরূপগুলো কিন্তু তোমাকে জানতে হবে, যে প্রোটোকলের পূর্ণরূপগুলো। ওকে, আচ্ছা এখন আসো, এই যে এটা দুই অধ্যায়টা কোশ্চেন, তার মানে তুমি এখন কিন্তু কোশ্চেন সলভ করতে তুমি বুঝতে পারছো 2 অধ্যায়, প্রথম অধ্যায় অথবা 3, 4, 5 অধ্যায়ের জ্ঞানমূলক টাইপের, বা যেগুলো তোমার হচ্ছে এক লাইনে আনসার করা যায়। ম্যাথ এত বেশি তোমাদের আসে না, ম্যাথ এখানে মনে হয় সাস্টে মাত্র 2টা ম্যাথ আসছে। আর এইরকম তোমার দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। তো তোমাদের জন্য যে কোনো ধরনের ইউনিভার্সিটির জন্য কিন্তু আইসিটি পরীক্ষা দিতে গেলে দ্বিতীয় অধ্যায় তোমাদের জন্য একটা ভালো একটা ইম্পর্টেন্ট জায়গা। ওকে, আচ্ছা এবার আসো, যে একটা ছবি সংরক্ষণ করতে গেলে 256 কিলোবাইট স্পেস প্রয়োজন হয়, তাহলে 32 জিবি আর একটা পেন ড্রাইভে কতগুলো ছবি সংরক্ষণ হয়ে যাবে? তাই তোমাকে কি তুমি তো বুঝতে পারছো, সবাই আসলে মোটামুটি বুঝো এখন, কারণ তোমাদের জিবি আর কেবি খেলা তো বুঝোই, তাই না? তোমাদের আগে হচ্ছে কার্ড কেনা লাগতো, এখন ইন্টারনেট কেনা লাগে, তোমরা তো সবাই বুঝো। তো জিবি মানে কি, 32 জিবি মানে কি, এটা তোমাদেরকে বের করতে হবে যে এটা কেবিতে কত, এটা কত কিলোবাইট, তাই তো? এটা তো তোমাদের জানতে হবে যে 1 জিবি সমান কত। 1 জিবি সমান হচ্ছে তোমার 1024 মেগাবাইট। আবার এক মেগাবাইট সমান কত? 1 মেগাবাইট সমান তোমার হচ্ছে 1024 কিলোবাইট। সো তুমি যখন এইটা করতে যাবা তখন তোমাদেরকে কি করতে হবে জানো? তুমি এই যে 32কে প্রথমে এমবি বানাইতে হবে 1024 দিয়ে গুণ দিয়ে, তারপর আরো 1024 দিয়ে গুণ দিয়ে তোমার কেবি বানাইতে হবে। এটা করে তুমি অ্যাকচুয়ালি কত পাবা? আমার কাছে হিসাব করা আছে অলরেডি, যে 33 554 432 এত কেবি। একটা 32 যে জিবি আছে, এটা তুমি যদি হচ্ছে কিলোবাইটে প্রকাশ করতে চাও তো তোমার এত, এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3,35,54,432 কেবি। ওকে, এখন তুমি যখন বলবা যে হচ্ছে পেন ড্রাইভে এরকম কতগুলো, মানে এই যে 256 কিলোবাইট স্পেসের কতগুলো তুমি ছবি রাখতে পারবা, তখন কি করতে হবে? তখন এই যে 3,35,54,432 এত কেবিকে কি তোমার হচ্ছে 256 দিয়ে ভাগ করা লাগবে। তারপর তুমি অ্যাকচুয়ালি যতটা আনসার পাবা সেটা কি তোমার অতগুলো ছবি আনসার সংরক্ষণ করা যাবে, তাই তো? এই আনসারটা অ্যাকচুয়ালি আসে 131,072T। তার মানে কি, এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে কি 1,31,072টা ছবি তুমি অ্যাকচুয়ালি এটা 32 জিবির একটা পেন ড্রাইভে সংরক্ষণ করতে পারবা। ওকে, তো এরকম ডাটার যে ম্যাথগুলো আছে, ডাটা স্টোরেজের ম্যাথ, তারপর হচ্ছে তোমার ডাটা স্পিডের ম্যাথ আছে, ডাটা স্পিড, ডাটা স্টোরেজের ম্যাথ আর ডাটা স্পিডের ম্যাথ যে কোনো টাইপের যে কোনো ইউনিভার্সিটির যেখানে আইসিটি আছে তোমার সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই দুইটা জিনিস অবশ্যই কেউ স্কিপ করবা না, 2 অধ্যায় ভালো মতো পড়বা, প্লাস এই দুটো জিনিসের ম্যাথগুলো দেখে রাখবা। আচ্ছা এখন আসো, যে কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র নয়? এখন এআই এর যুগ, এখন আমরা এআই সব কিছু ইউজ করি, তাই না? তো এখন কোথায় এআইটা ইউজ আমরা করি না, বা এখনো করা শুরু হয় নাই? দেখো ভাষা অনুবাদ, গুগল ট্রান্সলেটার আছে না? গুগল ট্রান্সলেটার আমরা কিছু বললেও আমাদের বাংলা করে দেয়, বা আমি ইংরেজিতে বললেও আমার ইংরেজি বাংলা করে দিবে, আমি বাংলায় বললেও আমার হিন্দি করে দিতে পারে। তাই ভাষা অনুবাদে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র আছে, না কিভাবে হচ্ছে? তারপর দেখো স্পিচ প্রসেসিং, আমরা এআইকে যে কিছু বললে ও সেটা লিখে ফেলতেছে, বা মুখে বললে ও সেটা টাইপ করে ফেলতেছে, এরকমও আছে কিন্তু। অ্যান্ড ইমেজ রিকগনিশন, এটা তো 100% আছে। ইমেজ এখন অনেকে হচ্ছে জেনারেট করতেছে না, আবার ইমেজ দিয়ে বলতেছে না এখানে কি লেখা আছে সেটা আমাকে টাইপ করে দাও। সো একমাত্র স্প্রেডশিট প্রসেসিংটা এখন প্রপারলি তোমার এআই দিয়ে এখনো শুরু হয়নি। সো স্প্রেডশিট প্রসেসিংয়ে তোমার এখনো এসকিউএল বা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপরে এক্সেলের অনেক বিষয়গুলো এখনো চলতেছে। সো এখানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাটা এখানে এখনো প্রপারলি ইমপ্লিমেন্টেড হয় না, সেটা কোনো ক্ষেত্র নয়, এটা তুমি বলতে পারো। ওকে, অন্যগুলো কিন্তু অবশ্যই এআই ইউজ ভালো পরিমাণে হচ্ছে। আচ্ছা এখন আসি, যে একজন ছাত্র, এটা আসলে প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে, যে একজন ছাত্র একটি বিদেশি ব্লগ থেকে একটি গল্প নিয়ে তার কলেজ ম্যাগাজিনে ছাপাতে দিল, কাজটি কোন ধরনের? বুঝো, এটা কি প্রথম অধ্যায়ে কম্পিউটার এথিক্সে পারটা না, যে হচ্ছে এই যে এটাকে পাইরেসি, ফিশিং, প্লেজারিজম নাকি স্প্যামিং, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তোমাকে কি এই চারটা অ্যাকচুয়ালি কি জিনিস এটা তোমাকে ভালো মতো জানতে হবে। পাইরেসি কি? পাইরেসি হচ্ছে কোনো সফটওয়্যার বা কিছু চুরি করা, তাই তো? আচ্ছা ফিশিং কি? ফিশিং হচ্ছে ধরো তোমার কাছে কেউ একজন সোনালী ব্যাংক সেজে মেসেজ দিয়ে বললো যে আমাকে আপনার টাকাটা পাঠিয়ে দেন, অথবা বিকাশ সেজে যে বিকাশ থেকে যে নাহিদ কল দেয়, বিকাশ থেকে নাহিদ কল দিয়ে তোমার কাছে টাকা নিল, এটা ফিশিং। তাহলে এই ফিশিং কি?
বিকাশের নাহিদ, বিকাশের নাহিদ। আর প্লেজারিজম কি? প্লেজারিজম হচ্ছে, আচ্ছা প্লেজারিজম লাস্টে আসতেছে কারণ আনসারটা আসলে প্লেজারিজম। স্প্যামিং কি? স্প্যামিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত মেসেজ। জিপি যে তোমাকে জিপি বা যে কোনো ধরনের সিম কোম্পানি তোমার ফোনে মেসেজ দিয়ে ভরায় ফেলা না, যে এত জিবি যে ডাটা পাক আছে আপনি একটু কিনুন, আপনার জন্য অফার দিচ্ছি, এগুলো সবই হচ্ছে তোমার স্প্যামিং। আর প্লেজারিজমটা কি? প্লেজারিজম হচ্ছে তোমার অন্য কারো, এই যে বিদেশ মানে অন্য কারো একটা কাজ, খালি গল্প হতে হবে এরকম না, মিউজিক হইতে পারে, তোমার হচ্ছে বই হইতে পারে, এনিথিং। তুমি অন্য কারো কোনো একটা কাজ তাকে ক্রেডিট না দিয়ে তুমি নিজে ক্রেডিট নিয়ে ছাপাই দিলা, তাকে কোনো হচ্ছে সোর্স দিলা না, তার নাম মেনশন করলা না, এটাই হচ্ছে তোমার প্লেজারিজম। তার মানে কি? অন্যের কোনো বুদ্ধিভিত্তিক কাজ তার নাম না নিয়ে নিজেকে মানে নিজের নামে চালায় দেওয়া, এটা কি? বুদ্ধিভিত্তিক কাজ। অবশ্যই কি কি ভিত্তিক কাজ? বুদ্ধি ভিত্তিক কাজ, ঠিক আছে। সো এটা কি? অবশ্যই অবশ্যই আনসারটা হচ্ছে তোমার প্লেজারিজম, এটা কি আনসার। ওকে, অন্যগুলো কিন্তু ভালো চিনে রাখতে হবে যাতে অন্য কোনো মানে অন্য কোনো ক্ষেত্রে এমসিকিউ বুঝতে পারো। ধরো এই বছর শাস্ত্রে এটা দিছে, এর পরের বছর হয়তো বা শাস্ত্রের প্রশ্ন আসবে ফিশিং দিয়ে, যে বিকাশের নাহিদ কল দিছে, এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। সো বি প্রিপেয়ার্ড। আচ্ছা এরপরটা আসি যে ডেসিমাল, এই যে সংখ্যা পদ্ধতি থেকে, সংখ্যা পদ্ধতি তোমরা সবাই জানো যে এইচএসসি পরীক্ষা তো আইসিটি তো সবার দেয়াল আছে, তাই না? সো সংখ্যা পদ্ধতি হচ্ছে সেখানে একদম হট টপিক, সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি সব মানুষজন করে সংখ্যা পদ্ধতি, মানুষজন সবচেয়ে বেশি প্যারাও খায় সংখ্যা পদ্ধতি। তার মানে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন তুমি এসে দেখবা যে সংখ্যা পদ্ধতি কোনো ম্যাথ আসতেছে না, তাহলে কি হলো? কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর নাই, তোমার হচ্ছে একটা টিকে বা এমসিকিউতে অনেক কম টাইপ থাকে, এর জন্য কিন্তু তোমার ম্যাথ তো বেশি আসে না। সো এই ম্যাথটা যারা আসছে, যারা একটু প্রিপারেশন নিয়ে যায় নাই, সো এটা যদি কেউ স্কিপ করে থাকে তাদের তো সমস্যা নাই, কারণ সে অন্যগুলো তো পারবে, বুঝো নাই? সো ওইরকম করে তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি সাজাইতে হবে। তাও এটা যখন সলভ করতে চাই তুমি দেখো এটা কি আছে, একটা সিরিজ দিয়ে দিচ্ছে যে 6AE, এরপরে অ্যাকচুয়ালি কি আসবে এখন বুঝতে হবে এটা কি। এ আর ই আছে মানে কি? এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 6 মানে কি 6, এ মানে কি 10, তবে এখানে কত বৃদ্ধি পাইছে 4। আবার দেখো ই মানে কি? ই মানে হচ্ছে তোমার হচ্ছে 14, তার মানে এখানে কত বৃদ্ধি পাইছে 4। এখন তোমাকে বুঝতে হবে যে 4-এর সাথে যোগ করলে কত আসবে 18। কিন্তু না কথা শোনো, 18 কি তোমার হচ্ছে এখানে আনসার হবে? 18 তো তোমার কিসে আসতেছে? 18 তো আসতেছে ডেসিমেলে, তোমার তো এইখানে বের করতে হবে। তার মানে কি এই যে ই যে নাম্বারটা আছে এর সাথে তোমার 4 যোগ করে পরে যেটা আসবে সেটা তোমার হচ্ছে আনসার হবে। এখন তুমি দুইভাবে এই আনসারটা বের করতে পারো। কিভাবে? তুমি এই 18টাকে হচ্ছে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারো। কিভাবে? 18 যে সংখ্যাটা আছে এটাকে তুমি হচ্ছে 16 দিয়ে ভাগ করবা, 16 দিয়ে ভাগ করে তুমি প্রথমে পাবা কত হচ্ছে ভাগফল আসবে 1, এখানে আসবে 2, এরপর তুমি দিয়ে দিবা এখানে তোমার হচ্ছে কত আসলো, তাহলে এখানে 16 দিয়ে ভাগ করে তোমার এখানে হচ্ছে ভাগশেষ আসবে 0, এখানে ভাগফল সরি ভাগফল আসবে 0, ভাগশেষ আসবে 1। তার মানে এখানে কি এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। সো এখান থেকে এখানে যাবা, তো তোমার এখানে নাম্বারটা কি আসতেছে যে এত, তাহলে তোমার আনসার কত এত। ওকে, এইটা তুমি চাইলে এই যে 12 যে তোমার আনসার, এটা তুমি চাইলে আরেকভাবে নির্ণয় করতে পারতা। ডেসিমেল তুমি হচ্ছে ওই নাম্বারটাকে নির্ণয় করতে পারো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমালে গেছো, এটা তুমি করতে পারতা। এছাড়া তুমি একটা যেটা করতে পারতা সেটা হচ্ছে, চলো আরো ভালো মতো করি, যে এই যে 6 আর এ এর মাঝে মাঝে যে নাম্বারগুলো সেটা তুমি লিখে ফেলো। তাহলে 7, 8, 9, তারপর কত এ মানে 10। আচ্ছা এবার কি আছে বি সি ডি ই। দেখো এই যে 6 এর সাথে 4 যোগ করে তোমার এ আসছে 1 2 3 4। আচ্ছা বি সি ডি ই, দেখো এই এর সাথে 4 যোগ করে তোমার ই আসছে, তার মানে ই। তাহলে কি এর পরে 4 যোগ করে কি আসবে তুমি বের করতে হবে। তাহলে এর পরে কি আছে এফ, এফ এর পরে কি আসবে 10, 11, 12। দেখো 1 2 3 4, তারপরে এটা কি তোমার আনসার। সো এটা কি তোমার আনসার। সো তুমি তো দুইভাবে করতে পারো, তুমি হেক্সাডেসিমাল পদ্ধতি থেকে কিভাবে একটা শুরু থেকে শেষ হয়ে যাচ্ছে এটা এভাবে নির্ণয় করে করতে পারো, অথবা তুমি এর আগে যে হচ্ছে বা তুমি হচ্ছে দশমিক পদ্ধতি থেকে 18 বের করে সেটাকে তুমি হেক্সাডেসিমাল প্রকাশ করেও করতে পারো। তোমার দুইটা অপশন আছে, তুমি যেটাকে হ্যাবিচুয়েটেড সেটা তুমি করবে। ওকে আচ্ছা, আর এইচএসসিতে আসলে তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করবে, তাই না? সো এটা আসলে অ্যাডমিশনের জন্য করানো, তাই এইভাবে দেখাই দিলাম। আচ্ছা এবার আসো যে বুলিয়ান লজিক কোনটা সত্য নয়। দেখো দুইটা এ গুণ করলে এ হয়, এটা কিন্তু সত্য, সো এটা কিন্তু আমাদের আনসার না। তারপর এ প্লাস এ, দুইটা এ যোগ করলে তোমার এ হয়, এটাও আমাদের সত্য, তারপর এটা আমাদের আনসার না। এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে এটাও সত্য, আনসার না। এইটা সত্য না, সো এটাই কিন্তু তোমার আনসার। কেন এ প্লাস 1 কেন সত্য না? এ এর প্লাস 1 সমান সমান এ, এর মান কি হইতে পারে? এর মান তো হয় 0 হবে অথবা 1 হবে, তাই না? তাহলে 0 প্লাস 1 কত আসবে 1। আবার 0 ধরো 1 প্লাস 1 কত আসবে 1। তার মানে কি এই যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে সেই আনসারটা অবশ্যই অবশ্যই তোমার এ না, এই আনসারটা কি এই আনসারটা 1। তার মানে এটা কি ভুল, তার মানে এখানে কি এটা আনসার হচ্ছে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু এ, কারণ এটা কি সত্য না। আচ্ছা
এবার আসি যে কোনটা সি ভাষা কিওয়ার্ড না, এইটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, মানে পঞ্চম থেকে কোনো একটা কোশ্চেন আসলে কিওয়ার্ড রিলেটেড কোশ্চেনটাই আসে, সো এটা কিন্তু সবাই একটু বুঝে করে ফেলতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড না, এখন তুমি দেখে বলবে যে প্রত্যেকটা তো কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে এই ওয়ার্ডটা তুমি যখন হচ্ছে সি প্রোগ্রামিং ইউজ করবা তখন এই ওয়ার্ডের একটা স্পেশাল একটা মিনিং আছে, তাই তো? এখন দেখো ফর তুমি ইউজ করলে মিনিং আছে, ফর আমরা যে ইউজ করি, তাই না? আচ্ছা, যে ফর লুপের জন্য ইফ ইন্টের কি একটা ইউজ আছে, কারণ ইন্ট আমরা ইউজ করলে বুঝি যে এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ। আচ্ছা, ইফ ইউজ করে আমরা বুঝি যে কন্ডিশনালের জন্য ইউজ করতে হয়। কিন্তু এই যে প্রিন্টএফ, প্রিন্টএফটা কি একটা ফাংশন। প্রিন্টএফের পরে তুমি যদি এরকম না দাও তাহলে তোমার প্রিন্টএফ কিন্তু কোনো কাজ করতে পারবে না। আবার তুমি যদি একটা সি প্রোগ্রামে শুরুতে যদি এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h এইটা যদি না দাও তাহলে তুমি ওই প্রোগ্রামের ভিতরে তুমি যদি হচ্ছে প্রিন্ট ফাংশন তারপর স্ক্যান ফাংশন এগুলো যদি ইউজও করো তাও কিন্তু তোমার প্রিন্ট ফাংশন কোনো কাজ করবে না, কারণ কি তুমি ওই হেডার ফাইলটা ইনক্লুড করো নাই। stdio.h এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন। এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন। সো তুমি মানে ফাংশন না তো, হ্যাঁ এই ফাংশন, অ্যান্ড এটা হচ্ছে সেই হেডার ফাইল যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনকে ক্যারি করে। সো তুমি এই হেডার ফাইলটা ইউজ না করলে এই ফাংশন কোনো কাজ করবে না, আবার ফাংশনের পরে এইটুকু ইউজ না করলে তোমার কোনো কাজ করবে না। তার মানে কি এইটা যে কিওয়ার্ড এটা কিন্তু হচ্ছে না। তুমি যদি এটা পরে যদি এইটুকু ইউজ না করো তাহলে এটা কিওয়ার্ড না। তারপর এটা তুমি যদি ওই হেডার ফাইল ইউজ না করো তাহলে এটা কিওয়ার্ড না। তার মানে কি এখানে আনসার কোনটা? এটা আনসার হচ্ছে এইটাই, কজ ফর ইন্ট ইফ এগুলো তো সব ধরনের প্রোগ্রামের জন্যই সত্য, এগুলো সবগুলোর ক্ষেত্রেই তোমার কিওয়ার্ড। তার মানে এইটাই কি একমাত্র কিওয়ার্ড না। বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো। তোমাদের সাথে এখানে আজকের এই ক্লাসে শেষ করলাম। তোমাদের আজকের ক্লাসে আমার যেটা প্ল্যান ছিল যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আইসিটিতে তোমাদের হচ্ছে অ্যাডমিশনে কিভাবে তোমার মানবিক ইউনিটগুলোতে তোমার প্রশ্ন আসতে পারে। আবার যারা বিজ্ঞান অথবা কমার্স থেকে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে মানবিক পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু আইসিটি আসে। আইসিটিটা সেখানে 10 মার্কের আসে। সাস্টের একটা ভালো একটা এক্সাম্পল। সো তোমাদের এখানে সাস্টের আমি পরিচয় করে দিলাম। এরপরে ইনশাল্লাহ অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে কথা হবে। সাস্টের কোয়েশ্চেনটা তোমরা অ্যানালাইসিস করলে বুঝবা যেখানে কিন্তু জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন বেশি আসছে, প্রথম দ্বিতীয় থেকে কোয়েশ্চেন বেশি আসছে, 3-4-5 থেকে কোয়েশ্চেন আসলেও জ্ঞানমূলক টাইপের আসার চান্সটা বেশি। ম্যাথ এখানে অনেক কম আসে। সো তুমি যদি ম্যাথ স্কিপও করো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা নাই। সো এগুলো নিয়ে তোমরা হচ্ছে একটু ভালো মতো ঘাটাঘাটি করে প্রিপারেশন নিতে থাকো, কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করো। ইনশাল্লাহ তোমাদের আইসিটি প্রিপারেশন অ্যাডমিশনের জন্য বেশ ভালো হবে। অ্যান্ড আমাদের যে কোর্সগুলো হবে, আমাদের স্কুল অফ এক্সেলেন্সের যে সেকেন্ড টাইম এক্সটেন্ড কোর্স আছে, অ্যান্ড সেকেন্ড টাইমের জন্য কিন্তু এই যে ইউনিভার্সিটিগুলো সাস, তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম, এগুলো কিন্তু আইসিটি আসেন, এগুলো কিন্তু তোমার সেকেন্ড টাইমের মেইন গোল কিন্তু এগুলোই হয় ধরতে গেলে। সো এইসব পরীক্ষার জন্য আইসিটি ভালো মতো প্রিপারেশন নিতে গেলে কিন্তু আমাদের কোর্সে আমি এভাবেই প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে কোশ্চেন মানে চ্যাপ্টারে অ্যাকচুয়ালি তোমার ইউনিভার্সিটিতে যেভাবে কোশ্চেন আসে জ্ঞানমূলক বা এক লাইনের ম্যাথ, এগুলো আমি ভালো মতো ম্যাথগুলো ট্রিক দিয়ে করার চেষ্টা করবো। অ্যান্ড গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকগুলো সব ইনক্লুড করার চেষ্টা করবো যাতে তোমাদের 100% কমন আসে। তো সবার সাথে এখানে আজকে শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আইসিটি অ্যাডমিশন নিয়ে অনেকবার দেখা হচ্ছে আগামী 1 বছরের ভিতরে। সবার সাথে শুভকামনা রইল। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।